এই শব্দটা কি রিলেশনস। আজ আমরা বিভিন্ন ধরনের রিলেশনগুলোকে প্রবলেম থেকে আইডেন্টিফাই করব যে এই প্রবলেমটা কোন রিলেশন, এই প্রবলেমটা কোন রিলেশন। ঠিক আছে, এখন এই রিলেশন বলতে আবার ভেবো না যে তোমরা যে রিলেশন ভাবতেছো ওই রিলেশন, এটাও সম্পর্ক। হ্যাঁ 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 এইগুলাই, বাট আমরা এইখানে এই রিলেশনগুলোকে একটু আর্টিফিশিয়ালের অ্যাঙ্গেলে দেখব, একটু লজিকের অ্যাঙ্গেলে দেখব, লজিকের স্টাইলে দেখব। ঠিক আছে, প্রথমে আসি যে এই রিলেশন কয় রকমের আছে। রিলেশন অ্যাকচুয়ালি অনেক রকমের এআইতে ইউজ করা হয়, বাট বেসিক ছয়টা আমাদের খুব জরুরি। এই ছয়টাগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, ইররিফ্লেক্সিভ রিলেশন, তারপরে আছে হচ্ছে সিমেট্রিক রিলেশন, এরপরে আছে আসিমেট্রিক রিলেশন, অ্যান্টিসিমেট্রিক রিলেশন, আর ফাইনালে ট্রানজিটিভ রিলেশন। এই ছয় ধরনের রিলেশন হচ্ছে খুবই, মানে আমাদের মিনিমাম এই ছয়টা জানা লাগবে আর কি। আচ্ছা, এখন আসো এইটুকু বুঝলে যে রিলেশন আমরা ছয় ধরনের নিয়ে কাজ করব: রিফ্লেক্সিভ, ইরিফ্লেক্সিভ, অ্যাসিমেট্রিক, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ। এছাড়াও আরও আছে অনেকগুলো রিলেশন, বাট এই ছয়টা আমাদের মিনিমাম প্রয়োজন। আচ্ছা, এই দিকে যাওয়ার আগে এখন তোমরা এতদিন পড়ে এসেছো, তোমাদের মাথাটা কতটা শার্প আছে তার টেস্ট হবে। প্রথম টেস্ট, এইখানে আমি কি লিখেছি? এটা সেট, সেটের নাম এ। সেটের উপাদান কয়টা? 1 2 3 4। ওকে, আমি চাইলে একটা সেট এভাবেও লিখতে পারতাম, যেমন বি ইকুয়াল টু এ বি সি। তোমরা জানো যে এটাও সেট এ বি সি, তিনটা উপাদান দ্বারা গঠিত। এ পর্যন্ত কোনো অসুবিধা আছে? আচ্ছা, তোমরা কি কার্টেশিয়ান প্রোডাক্টের কথা মনে আছে? কার্তেশীয় গুণজ মনে আছে? ওটা কিভাবে করা হতো? মিনিমাম দুইটি সেটের মধ্যে আমরা গুণন করতাম, তবে এই গুণনটা হলো কার্টেশিয়ান প্রোডাক্ট। ওটা আবার অ্যারিথমেটিকের যে মাল্টিপ্লিকেশন ওটা নয়, এটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। ক্রসও আমরা বলি, তাই না? এ ক্রস বি এভাবেও পড়ে আসছে। এইখানে আমরা কি করতাম যে পেয়ার গঠন করতাম, এক একটা পেয়ার প্যারেনথিসিসের মধ্যে লিখতাম, আর একটা পেয়ার থেকে ডিফারেন্স করার জন্য কমা ইউজ করতাম। এইভাবে একটা সেট গঠন করতাম, তাই না? তো তোমাদের যদি বলি এই এ সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট কি হবে, একটা হচ্ছে এ সেট, মনে করো এর উপাদান 1 2 3, আর একটা হলো বি সেট, তার উপাদান হচ্ছে 2 3। এই দুইটা সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট তোমাকে করতে বললে তোমরা নিশ্চয়ই এইভাবে করবা যে এ ক্রস বি, এ মানে হচ্ছে 1 2 3, আর বি মানে হচ্ছে ক্রস 2 3। এইভাবেই তো লেখো, মনে পড়তেছে কি? আচ্ছা, এইখান থেকে যখন তোমরা প্রোডাক্ট বের করেছো তখন এরকম করেছো যে এইটার প্রথম উপাদান এর সকলগুলোর সাথে পেয়ার গঠন করবে, অর্থাৎ হবে 1 2 1 3, তাই না? এরপরে আবার দ্বিতীয় উপাদান দ্বারা প্রত্যেকটার সাথে পেয়ার, অর্থাৎ 2 2, তারপর হচ্ছে 2 3, এরপরে 3 দ্বারা, তাহলে 3 2 3 3। এই পুরো অংশটাকে আমরা একটা সেটের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। এইটা আমরা বলেছি যে কার্টেশিয়ান প্রোডাক্ট। এই পর্যন্ত তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখন তোমাকে বলছি যে এ সেট দেওয়া আছে, এর কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতে হবে। তখন কি করব? এ ক্রসে নিজেই নিজের সাথে প্রোডাক্ট করব। তখন হবে এরকম যে এ কার্টেশিয়ান প্রোডাক্ট এ। এইখানে এটা লিখতে হবে, তার মানে 1 2 3 4 কার্টেশিয়ান প্রোডাক্ট 1 2 3 4। এইটার যখন পেয়ার করবা তখন কীরকম হবে? 1 1 1 2 1 3 1
4। এইটা হচ্ছে প্রথম এলিমেন্ট দ্বারা পরবর্তী 4টার গঠিত পেয়ার, তাই না? তাহলে এইভাবে বাকি সবই লেখা যাবে। তোমরা খাতায় এইটা লিখে ফেলো, তবে প্রসেস বুঝেছো আর বোর্ডে তাকাবা না, নিজে নিজে লিখবা। যখন বুঝতে না পারো তখন খালি লুক দিবা, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে লিখতে পারি 1 2 2 2 3 2 4। এখানে লিখতে পারি 3 1 3 2 3 3 3 4, ফাইনালি 4 1 4 2 4 3 4 4। এই প্রোডাক্টটা আগে তোমরা সবাই লিখে ফেলো। আমরা সবাই লিখতে পেরেছি? আলী কি লিখছো না, নাকি আলী চ্যাটিং করতেছো? মশুর লিখে ফেলেছো ফার্স্ট? ওকে, এখন আসো, এ সেটের উপাদান কয়টা? 4টা। এর প্রোডাক্ট বলতে আমরা বুঝি এ ক্রস এ, অর্থাৎ এই এ সেটের উপাদান 4টা, আবার এ সেটের উপাদান 4টা। এইখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে এই পেয়ার কতগুলো হবে, অর্থাৎ প্রোডাক্ট কতগুলো হবে। এ ক্রস এ এর প্রোডাক্ট কতগুলো হতে পারে তা আমরা একটা ফর্মুলার সাথে বের করতে পারি। উপাদানের সংখ্যাকে গুণফল করতে হয়। তার মানে তোমরা জানো, প্রথম সেটের উপাদানটাকে আমরা যদি এম ধরি, দ্বিতীয় সেটের উপাদানটাকে যদি এন ধরি, তার মানে এইখানে হচ্ছে টোটাল নাম্বার অফ প্রোডাক্ট পেয়ে যাব। যেমন এখানে 4 × 4, দ্যাট মিন 16, এইখানে 16টা প্রোডাক্ট পাবো। ওই সেটে যদি 3টা উপাদান ছিল, 3 × 2 ছিল, তার মানে 6টা উপাদান পাবো। মানে টোটাল কতগুলো উপাদান হতে পারে আমরা সেটা বের করতে পারি। আচ্ছা, তোমরা কি সাবসেট মনে আছে? সাবসেট কি? যে সেটটা আর একটা সেটের ভেতরে অন্তর্ভুক্ত থাকে, তাই না? সেটাকে আমরা সাবসেট বলি। যেমন এই সেট থেকে আমরা চাইলে এইরকম একটা সাবসেট ক্রিয়েট করতে পারি যে 1, 1, শুধু লিখলাম যে এইটাই একটা সেট। সাপোজ 1, 1 এইটাই একটা সেট নিলাম, তাহলে কি এই সেটটা এই এ ক্রস এ প্রোডাক্টের সাবসেট? আচ্ছা, আবার যদি আমরা এইভাবে নিতাম 1, 2 2, 3 3, 4, এই অংশ এই সেটটাও কিন্তু এই সেটের একটা সাবসেট। কারণ কি, এই সেটের উপাদানগুলো এই সেটের মধ্যে বিদ্যমান, ঠিক আছে? এই যে সাবসেট ক্রিয়েট করতেছি, এই রকম কতগুলো সাবসেট ক্রিয়েট করা যাবে? টু দি পাওয়ার m × n, টু দি পাওয়ার m × n। এইখানে m × n ছিল আমাদের 16, সো এখানে হবে টু দি পাওয়ার 16। তার মানে যত হয় ততগুলো সাবসেট তৈরি করা সম্ভব। আগেরটাই ছিল এ সেটে 3টা উপাদান, দ্বিতীয় সেটে 2টি উপাদান, 6টি প্রোডাক্ট হতো। 6টা প্রোডাক্ট থেকে সাবসেট তৈরি করা সম্ভব ছিল টু দি পাওয়ার 6। টু দি পাওয়ার 6 মানে যত হয় ততগুলো সাবসেট তৈরি করা সম্ভব। এ পর্যন্ত ক্লিয়ার? কোনো অসুবিধা হচ্ছে না? এই যতগুলো সাবসেট হতে পারবে, এই প্রত্যেকটা সাবসেট এক একটা রিলেশন। যতগুলো সাবসেট হবে প্রত্যেকটা সাবসেটই এক একটা রিলেশন। দ্যাট মিন্স এইটা সাবসেট, সো এইটা রিলেশন, সো এটাকে রিলেশন R1 হিসেবে ডিনোট করে দিলাম। মনে করো সামির আর সাব্বির দুইজনের প্রোডাক্ট হচ্ছে 16। এর ভেতর থেকে হচ্ছে আমাদের নাম ভুলে গেলাম, মারুফ কোনো কারণে তোমাদের এই 16 প্রোডাক্টের মধ্যে থেকে একটা প্রোডাক্ট নিয়েছে। তার মানে হচ্ছে মারুফও এখন তোমাদের সাবসেট। মানে মারুফের রিলেশন তোমাদের দুইজনের ক্রস প্রোডাক্টের সমান, মানে সাথে, এটাই রিলেশন। ওই যে সাবসেট হচ্ছে ওটাই রিলেশন।
তার মানে রিলেশনের ডেফিনেশনটা আমরা এইভাবে বলতে পারি, সেটের যে কার্টেশিয়ান প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টের যতগুলো সাবসেট হতে পারে এই প্রত্যেকটা সাবসেটই এক একটা রিলেশন। অর্থাৎ সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেটই রিলেশন। ঠিক আছে, কার্টেশিয়ান প্রোডাক্টের যে সাবসেট হবে সেগুলো হচ্ছে রিলেশন। তাহলে রিলেশনের বলতে কি বোঝায় সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না? আচ্ছা, ওকে। তাহলে আমরা এই রিলেশনটাকে প্রকাশ করতে পারি এই রিলেশনটাকে R2 দ্বারা। এইভাবে কত রিলেশন তৈরি করতে পারি? যতগুলো সাবসেট হয়, মানে Rn সংখ্যক হতে পারে। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, আমি এইখানে আরও একটা রিলেশন লিখলাম R3। এইখানে লিখছি 1,1 2,2 3,3 4,4। আরও একটা রিলেশন R4, এটা লিখছি ফাঁকা সেট। R5 এই রিলেশনটা লিখছি A ক্রস A। R6 একটা রিলেশন, এইটা লিখছি 2,3 5,1। আর একটা রিলেশন আসো R7, এই রিলেশনটাকে এইভাবে লিখি 2,3 3,2। আর একটা রিলেশন R8, এটা লিখি 2,3 3,2 এবং 3,4। এই টোটাল 8টা রিলেশন আমি লিখলাম। পরীক্ষায় ঘটনাটা এইভাবে থাকবে, তোমাকে সেট এ দিয়ে দেওয়া থাকবে, সাথে সাথে এই যে 8টা রিলেশন রেখেছি এই 8টা রিলেশনও দিয়ে দেওয়া থাকবে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে এ সেটের রেসপেক্টিভে এই যে 8টা রিলেশন, এই রিলেশনগুলো প্রত্যেকটা এই 6টার মধ্যে কোনটা কোনটা। মানে R1 রিলেশন এই 6টার মধ্যে একটিও হতে পারে, দুটিও হতে পারে, তিনটি, সবগুলোই হতে পারে। R2 এই 6টার ক্ষেত্রে টেস্ট করতে হবে, একটাও হতে পারে, একাধিকও হতে পারে। R4 R5 R6 প্রত্যেকটা রিলেশন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে হুইচ টাইপ অফ রিলেশন। এটাই আমাদের মেইন কাজ। যখনই তোমাকে এ সেট দিয়েছি, শুধু এ সেট দিব, দিয়ে এই রিলেশনগুলো দিয়ে দেওয়া থাকবে এবং বলা হবে আইডেন্টিফাই হুইচ টাইপস অফ রিলেশন অফ দ্য গিভেন রিলেশন। ঠিক আছে, এটার মানেই হচ্ছে তোমাকে এই কার্টেশিয়ান প্রোডাক্টটা করে শো করতে হবে। কেন শো করতে হবে? না শো করলে ক্ষতি কি? প্রবলেম আছে একটা। প্রবলেমটা হচ্ছে কি, এইখানে R1 থেকে শুরু করে R8 পর্যন্ত যতগুলো সাবসেট ক্রিয়েট করেছি এর মধ্যে একটা সাবসেট আছে যে সাবসেটটা এই রিলেশনের সাথে যায় না। কোনটা? R6। এখানে 5,1 লিখেছি, এই পেয়ারটা এই এ সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে যায় না, অর্থাৎ স্যাটিসফাইড করে না। অর্থাৎ আমরা যে এ সেট দিয়েছি তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাবসেটগুলো রিলেশন, বাট এই R6 এটা রিলেশনই না। কার রেসপেক্টিভে? এই এ সেটের রেসপেক্টিভে। এটা কখন বোঝা যাবে? যখন তার প্রোডাক্ট ক্রিয়েট হবে। প্রোডাক্ট না ক্রিয়েট করে তুমি বলতে পারো না এখানে দেখেই যে এটা এর মধ্যে হবে না। তোমাকে এইভাবে লিখতে হবে যে R6 রিলেশন নট বিলংস টু এ ক্রস এ। ওয়েট 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 ধীরে ধীরে আসতেছি। তাহলে এইটা হচ্ছে কি, এই রিলেশনটা নট স্যাটিসফাইড দ্য গিভেন সেট অফ এ সেটের দ্বারা এইটা যে এক্সিস্টই করে না, সাপোর্ট করে না, তার প্রমাণ হচ্ছে এই পেয়ারটা করে দেখতে হবে যেটা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এইটা নেই। চাইলে আরেকটু মেনশন এইভাবে করতে পারো যে এ ক্রস এ নট সাবসেট, এর সাবসেট এইভাবে লেখে না, সাবসেট এটা হলো কি 5,1। ও নট সাবসেট, নট সাবসেট, ও হ্যাঁ রাইট, এটা ঘুরিয়ে লিখতে হবে, এটা ঘুরিয়ে লিখতে হবে যে 5,1 নট সাবসেট এ ক্রস এ। বুঝাইতে পারছি? তুমি যদি সরাসরি এটাও লিখে দাও চলবে, তোমাকে মেনশন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অর ডেফিনেশন অফ রিলেশনস দিস, এই রিলেশন নট বিলংস টু এই প্রোডাক্ট। বুঝাইতে পারছি? খুব কঠিন মনে হচ্ছে?
আচ্ছা, এখন আসো বাকিগুলো তো এর সাবসেট, মানে বাকিগুলো রিলেশন হবে। এখন আমরা আইডেন্টিফাই করব কোনটা কোন রিলেশন হবে। রিলেশন আইডেন্টিফাই করতে হলে প্রত্যেকেরই একটা করে সূত্র আছে। সূত্র যদি বুঝতে পারো রিলেশন বের করা ইজি, একেবারেই ইজি। যেমন রিফ্লেক্সিভের সূত্রটা লেখার সময় খেয়াল করো আমি কিভাবে লিখি। আমি বলছি পেয়ার এ কমা এ বিলংস টু, এটা রিয়েল নাম্বার হতে পারে, আলফাবেট হতে পারে, সিম্বলও হতে পারে, বা নাউন কিছু হতে পারে। মানে আমরা সেট গঠন করতে গেলে তোমাদের নাম কমা দিয়ে লিখলেও একটা সেট, আবার এবিসিডি লিখলেও একটা সেট, আবার হচ্ছে যদি আমরা বাড়ি ঘর মাছ এর ওয়ার্ডগুলো ইউজ করি তাও একটা সেট, আবার 1 2 3 ইউজ করি, -1 2 3 ইউজ করি তাও সব সেট। অর্থাৎ এইখানে বোঝাইতে চাচ্ছি এই পেয়ারের এ কমা এ দ্যাট মিনস 1,1 হইতে হবে, 2,2 হইতে হবে, 3,3 হইতে হবে, মানে দুইটা সমান, পেয়ারের দুইটা এলিমেন্টই সমান। এই পুরা জিনিসটা ফর অল সকল অবস্থায় হইতে হবে। এটাকে উল্টা অবস্থায় লিখলে, এই এটাকে উল্টা অবস্থায় লিখলে এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় বলা হয় ফর অল। এটাকে উল্টাভাবে লিখলে এটাকে বলা হয় ফর অল। আর যদি ইটাকে উল্টাভাবে লেখো এটাকে বলা হয় হলো এক্সিস্ট। এটার মানে হচ্ছে যে বিদ্যমান, মানে এক্সিস্ট, ওটা বোঝায়। তো যাই হোক, এইটাকে বলা হয় ফর অল। তো আমরা বলতেছি এই এ কমা এ এই পেয়ারটা সর্বক্ষেত্রেই হইতে হবে ওই রিলেশনের মধ্যে। যেমন আমরা প্রথমে আসি R1 কাছে। R1 এই ফর্ম রিলেশনটা এখানে আছে 1,1, এইটা কি এই সূত্রকে সাপোর্ট করে? সাপোর্ট করে। সো আমরা বলবো R1 ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন। বুঝাইতে পারছি? এখন আসো R2 কাছে। R2 কি রিফ্লেক্সিভ হতে পারবে? পারবে না, কারণ 1,2, 2,3, 3,4 এই জিনিসটা আসলে এ কমা এর সাথে যায় না। এ কমা এর সাথে আসা মানে কি দেখো, এই যে আমরা প্রোডাক্ট বের করেছি এই প্রোডাক্টের ডায়াগোনাল খেয়াল করো, এটা 1,1, 2,2, 3,3, 4,4 ডায়াগোনালি সেম। তার মানে এই ডায়াগোনালি যেগুলো আছে চারটা আছে, এই চারটার দ্বারা যতগুলো সাবসেট হবে সেগুলো রিফ্লেক্সিভ হতে পারবে। বুঝাইতে চাইছি এই পেয়ারের গুলো রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হতে পারে, মানে 1 2 3 হতে পারে, হচ্ছে ন্যাচারাল নাম্বার n এটারও অন্তর্ভুক্ত হতে পারে। এ দ্বারা আলফাবেটকে বুঝিয়েছি, আলফাবেট, আর এস দ্বারা সিম্বল। ঠিক আছে, মানে এইখানে এই সবগুলোতে বুঝাইছি যে সেটের উপাদানগুলোর কথা, সেটাই এটার মধ্যে থাকবে। তার মানে কি রিফ্লেক্সিভ কিন্তু খুবই ইজি। যখন দুই পেয়ারের সেম হবে তখনই সেটা রিফ্লেক্সিভ, তবে সবগুলোই হবে ফর অল। ঠিক আছে। আচ্ছা, রিফ্লেক্সিভ মানে হচ্ছে যে এ কমা এ এইটা নট বিলংস হবে, এইটা থাকবে না। তার মানে কি হতে পারবে? এ কমা বি হইতে পারবে, বি কমা সি হইতে পারবে, বি কমা এ হইতে পারবে, মানে 1,1, 2,2, 3,3, 4,4 থাকা যাবে না। আচ্ছা, এক এক করে টেস্ট করি। আচ্ছা, রিফ্লেক্সিভের ক্ষেত্রে আরেকটু বাকি আছে। এইটা রিফ্লেক্সিভ কি হবে? আচ্ছা, হচ্ছে এটা রিফ্লেক্সিভ। R4 এটা কি রিফ্লেক্সিভ? আচ্ছা, ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেটের উপাদান কয়টা? ফাঁকা সেটের উপাদান কয়টা? ফাঁকা সেটের কোনো উপাদান নাই। ফাঁকা সেট মানে কি? যে সেটের কোনো উপাদান নাই, তার মানে তার কোনো উপাদানই নাই। দ্যাট মিন্স যার কোনো ভ্যালু নাই, তার কথা 100টা বলাও যা, না বলাও তা। তার মানে হচ্ছে এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, এই কথার মিনিং আর এই কথার মিনিং আসলে সমান সমান, কিন্তু এই স্টাইলে লিখলে এইটা একই স্টাইল, একই, মানে এটার মানেও ফাঁকা, এটার মানেও ফাঁকা, বাট এই অংশটা এ কমা এর সাথে যায়। সো শুধুমাত্র ফাঁকা সেট অবশ্যই রিফ্লেক্সিভ। ফাঁকা সেটের কোনো উপাদান নেই।
এইখানে ফাঁকা সেট একবার লিখেছি, এটার মিনিং আর ফাঁকা কমা ফাঁকা এই দুইটার মিনিং একই, এই দুইটার মিনিং হচ্ছে একই। সো এটা লিখলেও যা, এটা লিখলেও তাই। এইটা দেখে আমাদের ডিসিশন নিতে প্রবলেম হচ্ছিল, বাট এই দুইটা যেহেতু সেম, এইটা দেখে ডিসিশন নেওয়া ইজি। এ কমা এ, রাইট, দ্যাট মিন্স এই ফাঁকা সেটই হচ্ছে একটা রিফ্লেক্সিভ, অর্থাৎ R4 রিফ্লেক্সিভ। অসুবিধা হচ্ছে? R5 এ কি রিফ্লেক্সিভ? R5 লিখছি এ ক্রস এ মানে কি? সবগুলোই লেখা যেত, আমি না লিখে সংক্ষেপে এ ক্রস এ লিখেছি, তার মানে এটাও হচ্ছে নট রিফ্লেক্সিভ, এটা রিফ্লেক্সিভ হতে পারছে না। R6 প্রশ্নই আসে না। আচ্ছা, R7 হবে না, R8, অর্থাৎ শুধু রিফ্লেক্সিভ পেলাম একটা, দুইটা, তিনটা, আর বাকি সব নট রিফ্লেক্সিভ। ক্লিয়ার? ইররিফ্লেক্সিভে আসো। ইররিফ্লেক্সিভে এখানে বলেছি যে এ কমা এ থাকা যাবে না। R1 কি ইররিফ্লেক্সিভ? ভেবে ভেবে কথা বলবা, ঠিক আছে? R2 কি ইররিফ্লেক্সিভ? অবশ্যই ইররিফ্লেক্সিভ, কারণ এইখানে 1 1 2 2 3 3 4 4 এই চারটার একটাও নেই, সো এটা ইররিফ্লেক্সিভ। এইটা ইররিফ্লেক্সিভ হবে না। আচ্ছা, এইটা ইররিফ্লেক্সিভ হবে না। শোনো, এই দুইবার মানুষ ফাঁসে, কারোর সাথে তাল মিলাইতে গেলে ফাঁসে, আর একবারে বেতালে চলে গেলে ফাঁসে, ঠিক আছে? এর মাঝামাঝি অবস্থান নিতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি যদি অ্যান্সার একটু ভেবে দাও, সময় যদি লাগে, তাতে কিন্তু লস নাই, কিন্তু আগে দিতে পারলে, সঠিক হলে তো তুমি জিনিয়াস, সঠিক না হলে কিন্তু একেবারে লাস্ট। একটু পজ করো তো। এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, ইররিফ্লেক্সিভের ক্ষেত্রে এটা ইররিফ্লেক্সিভ হলো না, এইটাও হলো না, এইটা কি ইররিফ্লেক্সিভ? এইটা ইররিফ্লেক্সিভ হবে কি হবে না? এইটার মধ্যে 1 1 2 2 3 3 4 4 আছে, এটার বলছেই যে এ কমা এ নট বিলংস হইতে হবে, তো এটা তো এ কমা এর মধ্যে আছে, তার মানে এটা নট ইররিফ্লেক্সিভ। ইররিফ্লেক্সিভ নয়, মানে নট ইররিফ্লেক্সিভ। ওকে ফাইন, কখনো না কখনো কিছু একটা হবে, টেনশন নিও না, এই রিলেশনের মধ্যে আছেই। এইটা কি হবে? ইররিফ্লেক্সিভ এটা হবে, এটা পাওয়া গেছে, কিন্তু হয়েছে। এ পর্যন্ত শেষ, বুঝতে পারছো? অসুবিধা হয়েছে? আরে তোমরা তো খুব ফাস্ট। এখন এইটা আমি সূত্র লিখি, দেখি তোমরা বোঝো কিনা। সিমেট্রিকের ক্ষেত্রে বলা হচ্ছে এ কমা এ, এইটা থাকতে হবে, এবং কনজাংশন অবশ্যই বি কমা এ থাকতে হবে। এই অল আর বিলংস মানে হচ্ছে, আমি বলতে চাচ্ছি এ কমা বি যদি থাকে, সাপোজ যদি তোমার পেয়ারের মধ্যে 1 কমা 2 থাকে, এটার মানে হচ্ছে অবশ্যই অবশ্যই 2 কমা 1ও থাকতেই হবে, যদি না থাকে সিমেট্রিক হইতে পারবে না। না, এ বি মানে এ মানে 1, বি মানে 2, তার মানে এই বি2 এইটাই যা তার বিপরীত থাকতেই হবে, থাকলে পরেই শুধু সিমেট্রিক, না থাকলে নট সিমেট্রিক। আমরা টেস্ট করি, এইটাতে আসো, এইটা কি সিমেট্রিক? হবে না, কারণ এটা সেম হয়ে গেছে, আর ওখানে এ কমা বি মানে ডিফারেন্স। এইটা এই দেখো 1 2 আছে মানে 2 1 থাকতেই হবে, বাট নাই। 2 3 আছে মানে 3 2 থাকা লাগবে, নাই, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে না, এইটা হচ্ছে না, এইটা এটা এটা হবে, এইটা হলে তো এটাও হবে না, ওটা হবে না, সরি, এটা 1 1 আছে মানে 1 1ই আছে। আচ্ছা,
টু টু আছে মানে টু টু আছে, কিন্তু এটা এ এটা বি ধরলে হলো এই যে এইখানে যে এ কমা এ রয়ে গেছে, এইখানে যে বি কমা বি রয়ে গেছে, যদি মনে করো দুইটা তো সেম হয়ে গেছে না। এখানে বলা ছিল কি এ বি মানে ডিফারেন্স জিনিস থাকতে হবে। এ বি থাকলে বি এ থাকবে, এ বি এ এ কি থাকতে পারবে? এখানে কি বোঝা যাচ্ছে যে এ কমা এ থাকবে? এখানে কি বোঝা যাচ্ছে এ কমা এ থাকবে? সিমেট্রিক মানে হচ্ছে দুইটা থাকতে হবে, যেটা থাকবে সে থাকবে আর তার বিপরীতটা। R7 এই যে R7 আসো, এ বি বি এ, দ্যাট মিনস এইটা সিমেট্রিক। এইটা খেয়াল করো 2 3 3 2 এই অংশটুকু মিললেও এই অংশটা মেলে না, সো এটা নট সিমেট্রিক। বোঝা যাচ্ছে? খুব হার্ড। দুইটা মিলে, একটা মিললেও হলো, না মিললেও সমস্যা নাই, কারণ যে রিলেশন দিছি হয়তো ওই রিলেশনই না। অবশ্যই সিমেট্রিক। এইটাই এই অংশে যদি আমি 4,3 দিয়ে দিতাম এইটাও সিমেট্রিক হয়ে যেত। আচ্ছা, তার মানে সিমেট্রিক বুঝেছো? আজকের দিনের জন্য লাস্ট, এই দুইটা আমরা নেক্সটে পড়বো, কারণ আছে। কারণ হচ্ছে পরীক্ষায় কোশ্চেন এই তিনটে থেকেই হবে, ওই দুইটা থেকে হবে না, ঠিক আছে? আর এইটা হচ্ছে মিড লেভেল, এই দুইটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, এক্সট্রিম লেভেলের না। এইটা একটু ট্রানজিটিভটা একটু মাথা খাটিয়ে বের করতে হয়। ট্রানজিটিভটায় সরাসরি হিন্টস থাকে না, এগুলোতে সরাসরি খুব দ্রুত বুঝতেছো। ট্রানজিটিভে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ক্যালকুলেশনকে কয়েকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করতে হয় যে আসলেই হবে কি না। ওটা যখন করি তখন দেখবো, এই জন্য আজকে আর ওটা যাবো না। আজকে আমরা এই অ্যাসিমেট্রিক পর্যন্তই যাব। অ্যাসিমেট্রিকে বলা হচ্ছে এ কমা বি এইটা এক্সিস্ট হবে, এইটা বিলংস করবে, বাট বি কমা এ নট বিলংস টু হবে। মানে সিমেট্রিকে বলেছিলাম দুটোই থাকতে হবে, এখানে বলতেছি যে বি কমা এটা থাকা যাবে না। দ্যাট মিন্স এইখানে আসো, এইটা অংশটা মেলে, বাট এইখানে একটা অংশ আছে এটা মেলে না, এইটাকে অ্যাসিমেট্রিক বলা যাবে। অ্যাসিমেট্রিকে বলছি এ কমা বি থাকলে বি কমা এ থাকা যাবে না। এখানে এ কমা বি আছে বাট 4,3 নাই, এটা নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অংশ মিলে যাচ্ছে, তার মানে এটা স্যাটিসফাইস করে না। ও তাহলে এটা অ্যাসিমেট্রিক না, তার মানে আমাদের হইতে হবে যে এইরকম টাইপের, শুধু 2 3 আছে, এইটা রিলেশন 10। এইটা কি হবে? এটা অ্যাসিমেট্রিক হবে কি না? এটা অ্যাসিমেট্রিক। আবার আর একটা কি বললা? রিফ্লেক্সিভ কি হইতে পারবো? ইরিফ্লেক্সিভ হতে পারবে? তাও হইতে পারে না, এগুলোর কোনোটাই হবে না, শুধুমাত্র অ্যাসিমেট্রিক সে। ক্লিয়ার? ওয়েট, এক এক করে শুনি। ইরিফ্লেক্সিভ হইতে হলে এ কমা এ দুইটা সমান হইতে হবে, এখানে কি দুটো সমান? ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, তোমরা তো দেখি খুব শার্প আছো, আমার থেকেও বেশি শার্প। তোমাদের বুঝাইতে গিয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছি নাকি? আচ্ছা ওকে ফাইন, এটা ইরিফ্লেক্সিভ হিসেবেও কাউন্ট হবে, অ্যাসিমেট্রিকেও কাউন্ট হবে। হতেই পারে, তুমি কি একসাথে মামা আর একসাথে চাচা হইতে পারো না? R6 এই 6টির কোনোটাই হবে না, কারণ এই R6 এই প্রোডাক্টের মধ্যে এক্সিস্ট নাই, বিলংস নাই বলেই দিয়েছে, ও আগে থেকেই বাদ, আউট অফ রেঞ্জ। দাঁড়াও, 2 3 আর 3 1। আচ্ছা, এইটা কি অ্যাসিমেট্রিক হবে বলো তো দেখি? দেখো 2 3 আছে, 3 2 নাই, 3 1 আছে, 1 3 নাই, সো এটা অ্যাসিমেট্রিক।
আবার এটা ইরিফ্লেক্সিভও। দুইটাই রাইট, তোমাকে দুইটাই লিখতে হবে। এই রিলেশনটা যদি হয় R11 তোমাকে লিখতে হবে R1 ইজ এ ইরিফ্লেক্সিভ, R1 ইজ এ অ্যাসিমেট্রিক। আর যদি কোশ্চেনে আমি বলেই দেই আইডেন্টিফাই দ্য গিভেন রিলেশন অফ হুইচ অফ দ্য মানে কী বলে আইডেন্টিফাই দ্য রিলেশন অফ দ্য গিভেন প্রোডাক্ট, দ্যাট মিনস হচ্ছে ওইখানে আইডেন্টিফাইয়ের ভেতরে আমি যদি 3টা নাম দিয়ে থুই ওই 3টাই শুধু টেস্ট করবে। আর আমি যখন বলবো না, খালি বলবো আইডেন্টিফাই দ্য রিলেশন, না যখন আইডেন্টিফাই রিলেশন বলছি তখন সবগুলোই টেস্ট করতে হবে। এটার দ্বারা আমি বলতে চাচ্ছি এর ভিতরে কোনো রিলেশন আছে যেটা একাধিক হয়, ওইটাই টেস্ট করা যে তুমি একাধিকটা ধরতে পারছো কিনা। ঠিক আছে, এই স্টাইলে গেলে কিন্তু ভুল হবে যে সকল অ্যান্সার সি দিয়ে দিলে পরেই কিন্তু অ্যান্সার মিলে যাবে 70%। এই স্টাইলে গেলে কিন্তু ধরা খাবা। যা দিলাম যে সবগুলোই ইরিফ্লেক্সিভ বলে যাই, 2-1টা তো মিলবে, এভাবে দিলে কিন্তু যে ইসের মতন ঘটনা ঘটবে, এসএসসির রেজাল্টের মতন ঘটবে। এসো এলমা আমাকেই সরাইয়া দিচ্ছে সামনের থেকে। আচ্ছা, বুঝতে পারতেছ? খুব হার্ড লাগতেছে? আমি বলি খালি মনে করে দেখো, রিফ্লেক্সিভে বলেছি 2টা সমান হইতে হবে বিদ্যমান, ইরিফ্লেক্সিভে বলেছি 2টা সমান হওয়া যাবে না, সিমেট্রিকে বলেছি এ বি থাকলে বি এ থাকবে, আর অ্যাসিমেট্রিকে বলেছি এ বি থাকবে বি এ থাকা যাবে না। এই 4টা জাস্ট এতটুকু ফর্মুলা মনে থাকবে। আচ্ছা, লাস্টের 2টা আসলে কঠিন না, তবে হ্যাঁ অ্যান্টিসিমেট্রিকও ইজি। ট্রানজিটিভ কঠিন কথায় আমি বলি, যার প্র্যাকটিস কম থাকবে ট্রানজিটিভের উপরে তার জন্য কঠিন। তবে তুমি যদি 10-15টা প্রবলেম সলভ করে ফেলো তখন বুঝতে সুবিধা হবে। কারণ হচ্ছে এই 6টির মধ্যে ট্রানজিটিভই একমাত্র রিলেশন যেখানে লজিক্যালিভাবে ভেবে ভেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টেস্ট করে করে বের করতে হয়, ওখানে পেয়ারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টেস্ট করতে হয়। সো ওই ক্ষেত্রে তোমাকে একটু কেয়ারফুলি হইতে হবে। এই আজকে যা পড়াইছি এইগুলোর মধ্যে একটা টুইস্ট আছে যেটা এখনও পর্যন্ত বলি নাই, তোমাদের সাথে বলে বলে গেছি। ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এছাড়া তোমাদের কাজ হচ্ছে, আমি তোমাদের অলরেডি প্র্যাকটিস করার জন্য আমার একটা চ্যানেল দিয়েছিলাম, ঠিক আছে? একটা চ্যানেল দিয়েছিলাম ভিডিও লিঙ্কের, মনে আছে? এই যে টেক ইউনিভার্সিটি অনলাইন যে চ্যানেলটা দিয়েছিলাম, ওইখানকার লাস্টের 7টা ভিডিও হচ্ছে আজকের ফুল লেকচার। 36 নাম্বার থেকে পরের 7টা, প্রথম 6টা লেকচারে আমি 6টাকে বুঝিয়েছি, 7মটাতে একটি টেবিলের মাধ্যমে পুরো একটা প্রবলেম সলভ করে দিয়েছি। তোমরা ওই টেবিলের স্টাইলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এই টেবিলেরটা প্রথমেই 6টা ভিডিও আগে দেখবা। আমি যে বললাম একটা টুইস্ট আছে, সেটা ওই 6টা ভিডিও দেখলে বুঝে যাবা। আর না দেখলে সমস্যা নাই, আমি তো নেক্সটে বলেই দিচ্ছি। ভিডিওটা দেখলে টুইস্টটা বুঝে যাবা, তার মানে 6টা আগে দেখবা, 6টা নলেজ গেইন হবে। এরপরে 7ম ভিডিও লাস্টেরটা দেখবা যে একসাথে টেবিলের মাধ্যমে কিভাবে আমি সলভ করে দিয়েছি সবগুলো। ওইখানেও একটা টুইস্ট আছে ওই ভিডিওর মধ্যে, যেটা আগে আমি বলবো না। ওই ভিডিওটা তোমরা দেখে আমাকে বলতে হবে, তখন বুঝবো যে বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে সামির? ওকে, এটা ই করে দাও তো একবারে, এটা হোল্ড করে দাও এখন।